আমি নেই। আমি নেই মানে আমি বেঁচে নেই। এই মুহূর্তে আমি একটা রহস্যময় জায়গায় আছি। আমার পায়ের তলায় কোনো মাটি নেই, হাওয়া বাতাস নেই, কিচ্ছু নেই, কিন্তু গরমও নেই। এ এক রহস্যময় জায়গা। একটা সময়ের পর কয়েকজন কঙ্কাল মানুষ এসে আমার হাত ধরে টানতে টানতে নিয়ে চলে যায় আরও গভীর অন্ধকারে। সেইখানে রীতিমতো ওই টাইমটায় উৎসব চলে। একটা বড় উনান, সেই উনানে কড়া ভর্তি জল, সেটা টকবক টকবক করে ফুটছে, আর সেই জলে আমাদের মতো মানুষদেরকে চোবানো হচ্ছে। এর কারণ কে কত বেশি পাপ করেছে, সেই পাপের বিচারে শাস্তি। আমার পাপের বিচার এখনো চলছে। আজকে তার ফাইনাল শুনানি। প্রতিদিন আমাকে এখানে নিয়ে আসে, আর যমরাজ মাথায় একটা করে হাতুড়ির ঘা মেরে আমাকে ছেড়ে দেয়। কিন্তু আজকে আমার মাথায় ঘাটা মারলো এবং বিচারে জানা গেল আমার পাপের ওজন 6 কেজি 630 গ্রাম। মানে টানা 10 দিন 10 মিনিট করে ওই গরম জলে আমাকে চোবানো হবে। এটা হচ্ছে আমার শাস্তি। এইবার বলি আমি শাস্তিটা কেন পেলাম। আপনারা দেখছেন কুন্ডু টিভি। এখানে মূলত ভূতের গল্প শোনানো হয়। আমি যখন জীবিত ছিলাম, যখন মর্তে আমি ছিলাম, তখন আমি পেশায় একজন ফেরিওয়ালা। আমি গ্রামে গ্রামে ফেরি করতে যেতাম। মূলত মেয়েদের মাথার চুল ছেঁড়াগুলোকে আমি সংগ্রহ করে ওদেরকে ডিশ, বাটি, ঘটি, গামলা এইসব কিছু বিক্রি করতাম। সেদিন আমি মুসলমান পাড়ায় ফেরি করতে গিয়েছিলাম। সেখানে ফেরি করতে গিয়ে হঠাৎ নাসরিনের ডাক শুনতে পাই। নাসরিনকে? নাসরিন হলো গত 2-3 দিন হলো এইখানে এসেছে। যেইখানে এসেছে সেই বাড়িটা একটা পুরো বাড়ি। নাসরিন বলে ওখানে নাকি তার দীর্ঘদিনের আবেগ লুকিয়ে আছে। যতই হোক, একটা মেয়ে ছেলের ব্যাপার, আমি তাকে আর বেশি কিছু জিজ্ঞাসা করিনি। সত্যি কথা বলতে তাকে আমার ভালো লেগেছে। তারপর থেকে আমি ওই নাসরিনের পাড়াতে, ওই জায়গাতে গিয়ে আমি আমার ওই সিগনেচারটা ছড়িয়ে দিই। ভাঙা লোহা, ভাঙা প্লাস্টিকের বদলে, চুল ছেঁড়ার বদলে কায়দানা আছে। নাসরিন আমাকে ডাক দেয়, এই যে ও ফেরিওয়ালা, মাথার চুল কত করে কেজি? আগে ম্যাডাম 6000 টাকা। ও হো হো, দাঁড়াও দাঁড়াও। নাসরিন আমাকে দাঁড়াতে বলে এক মুঠো চুল নিয়ে আমাকে দেয়। এই নাও, এইটা মাপো তো, দেখো কতটা হয়। আচ্ছা, তোমার নাম কি? আর এত সুন্দর দেখতে হয়ে এই কাজ কেন করছো? ম্যাডাম, ভগবান না চাইলে ভালো কিছু হয় না। শোনো, ভগবান আমাদের কাউকেই কিছু লিখে পাঠায়নি, বরং নিজেদের ভাগ্য নিজেদেরকে তৈরি করে নিতে হয়। তুমি এক কাজ করো, তুমি কালকে আমার সঙ্গে এক জায়গায় চলো, দেখি আমি তোমার জন্য কোনো কাজের ব্যবস্থা করে দিতে পারি কি। আচ্ছা, তোমার পড়াশোনা কত দূর? বিএ পাস করেছি। বাহ, আমি জানতাম তুমি শিক্ষিত। আমি প্রত্যেক দিন জানলা থেকে তোমাকে ফলো করি। কালকে তাহলে এসো কিন্তু। আচ্ছা আচ্ছা, কালকে আসবো। নাসরিনের কথাতে আমি অনেকটা গলে গেলাম। আমি আমার সিগনেচারটা নাসরিনকে আরেকবার শুনিয়ে ওখান থেকে বেরিয়ে গেলাম। টিন ভাঙা লোহা, ভাঙা প্লাস্টিকের বদলে, চুল ছেঁড়ার বদলে ডিশ, বাটি, ঘটি আছে। পরের দিন সকালে আমি সাহেবের মতো ভদ্রসদ্র সেজে বেরিয়ে পড়লাম নাসরিনের
উদ্দেশ্যে। নাসরিন আমাকে একটা জায়গা বলে দিয়েছিল, মানিকতলা রোড। আমি সেই মানিকতলা রোডের বট গাছের গোড়ায় দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে থাকতে থাকতে কিছুক্ষণের মধ্যেই নাসরিন আমার কাছে উপস্থিত হলো। নাসরিন আমাকে বলল, চলো এবারে বাসে উঠি। আমি বললাম, হ্যাঁ বাসে উঠব। আচ্ছা নাসরিন, আজকে আকাশটা কেমন মেঘ করে আছে, দেখে মনে হচ্ছে বৃষ্টি হতে পারে। তুমি ছাতা নিয়ে এসেছো? নাসরিন মাথাটা নেড়ে বুঝিয়ে দিলেও সে ছাতা নিয়ে এসেছে। সঙ্গে সঙ্গে একটা বাসও এসে গেল। আমরা দুজনে বাসে উঠে পড়লাম। বাসে মোটামুটি ভিড়। আমরা সিট পেলাম। নাসরিন আমার পাশেই। আমার দিকে তাকিয়ে নাসরিন জিজ্ঞাসা করলো, কি খেয়ে এসেছো তুমি? "আহ, মুড়ি খেয়েছি।" আচ্ছা ঠিক আছে, আমরা ওখানে নেমে হোটেলে ভাত খেয়ে নেব। আমি বললাম, না না, ভাত খেতে লাগবে না, বরং আমরা যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরব। আকাশটা মেঘ করেছে, হয়তো কিছুক্ষণ পর ঝড় উঠে আসবে। তো এইরকম কিছু কথা বলতে বলতে কখন যে গন্তব্যস্থলে আমরা পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না। নাজরিন অনেক 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 মিশুকে অনেক কথা বলে। গন্তব্যস্থলে নেমে বেশ কিছুক্ষণ আমাদের হাঁটতে হলো। তখন হালকা হালকা আকাশটা কালো হতে শুরু করেছে। আমি অফিসের সামনে দাঁড়িয়ে বললাম, এই অফিসে তুমি যাবে না? নাসরিন আমাকে বলল, আমার সব বলা আছে, তুমি যাও। নাসরিনের কথাকে বিশ্বাস করে আমি অফিসে ঢুকলাম। অফিসে ঢোকার পরে এক সাহেব আমাকে আলিঙ্গন করে কথা দিল তিনি আমার জন্য একটা ভালো কাজের ব্যবস্থা করে দেবেন। সত্যি কথা বলতে আমার ভীষণ পরিমাণের ভরসা হলো ওই সাহেবটির প্রতি। আমি অফিস থেকে খুব খুশি মনে বেরিয়ে এসে দেখলাম তখন রীতিমতো ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে। নাসরিন আমাকে বলল, চলো, প্রচণ্ড হাওয়া হচ্ছে, একটু পরেই ঝড় উঠবে, চলে এসো। নাসরিনের কথাতে আমি এগিয়ে গেলাম। তখন ঝোড়ো হাওয়াটা বেশ ভালো মতো বইছে। মেন রোডে উঠে গাড়ির জন্য অপেক্ষা করছি, কিন্তু গাড়ি আর আসছে না। রীতিমতো বৃষ্টি নেমে গেছে ঝড়ের সঙ্গে। ঝড় বৃষ্টি সব কিছু সামলে আমরা দুজনে দাঁড়িয়ে আছি ওই রকম একটা বিপজ্জনক জায়গায়। ঝোড়ো হাওয়াতে নাসরিনের ওড়নাটা ধাবাস করে উড়ে চলে গেল। নাসরিন কেমন যেন হালকা লজ্জা পেল। আমি নাসরিনের দিকে তাকিয়েও না তাকানোর ভান করলাম। আরও যত সময় গড়ায় ঝড়ের গতি তত বাড়ে। আমি নাসরিনকে নিয়ে কি করব কিছু বুঝে না উঠতে পেরে আমি নাসরিনকে বললাম, নাসরিন বলছি, ওই পেছনেই তো একটা দেখতে পাচ্ছি বড় দোকান, ভাঙাচোরা। আচ্ছা ওখানে কি যাওয়া যায়? কি একটু দাঁড়ানো যায়? না হলে তো পুরো ভিজে যাচ্ছ, তো দেখতে বাজে লাগছে। নাসরিন আমার কথাতে কোথাও একটা হ্যাঁ দিল। আমি নাসরিনকে নিয়ে ওই ভাঙা দোকানে ঢুকলাম। ভাঙা দোকানে ঢুকে কিছুক্ষণের জন্য আমরা বেশ শান্তি পেলাম, কিন্তু ঝড়ের গতি যত বাড়ছে ওই দোকান বাদ মানছে না। এদিকে রাত হচ্ছে, গাড়ি পাবো বলে তো আর মনেই হচ্ছে না। বৃষ্টি থামছে না, ঝড় উল্টে আরও বাড়ছে, বই কমছে না। এতটাই পরিমাণে ঝড়ের তীব্রতা, যেই তীব্রতায় আমি নাসরিন দুজনেই পুরো ভিজে গেলাম। হঠাৎ একটা বজ্রপাতের আওয়াজে নাসরিন আমাকে জাপটে জড়িয়ে ধরল। না না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, আমি আছি। এত ভয় পেও না নাসরিন, এত ভয় পেও না। আমি নাসরিনের দিকে ভালো করে তাকিয়ে দেখলাম নাসরিন ভীষণ লজ্জা পেয়েছে। আর এই প্রথম আমাকে কেউ জড়িয়ে ধরলো, মানে কোনো মেয়ে আমাকে এই প্রথম জড়িয়ে ধরল। নাসরিন যতক্ষণ আমাকে জড়িয়ে আছে আমার শরীরের ভেতরটা কেমন যেন উতাল ফাতাল খাচ্ছে। শরীরে একটা আলাদাই কষ্ট হচ্ছে। নাসরিন কিছুক্ষণ পরে আমাকে ছেড়ে দিল। আমি নাসরিনের দিকে তাকিয়ে দেখলাম
ও বেশ সুন্দর, শারীরিক গঠনটা যথেষ্ট। বৃষ্টিতে ভিজে ওর ভেতরের লাল জামাটা দেখা যাচ্ছে। ওর বুকের দিকে তাকিয়ে আমি যেন কেমন একটা হয়ে গেলাম। আমি নিজেকে কন্ট্রোল করতে না পেরে ওর গায়ে হাত দিয়ে ওকে বললাম, নাসরিন, নাসরিন ভয় পেও না, আমি তোমার সঙ্গে আছি। নাসরিন, আমাকে আরেকবার জড়িয়ে ধরবে প্লিজ, আরেকটি বার জড়িয়ে ধরো। হঠাৎ বিভৎসভাবে শিয়াল কুকুরের আওয়াজ চারিদিক থেকে ভেসে আসছে। প্রায় 50-60 জন লোক একসঙ্গে পায়ে হাঁটলে আর কথা বলে যে আওয়াজ হয়, হঠাৎ সেই আওয়াজ চারিদিকে ভেসে আসছে। কিন্তু এত ঝড়ে এই আওয়াজগুলো কোথা থেকে আসছে আমি কিছু না বুঝে উঠতে পেরে একটু বাইরের দিকে তাকিয়ে দেখলাম কিছুই নেই। আবার এলাম, এসে নাসরিনকে জড়িয়ে ধরলাম, ধরে ওকে বললাম, দেখো নাসরিন, আজকে আজকে তুমি শুধু আমার নয়, এরকম চিরকাল আমি তোমার থাকতে চাই। মানে আমার মাথা কাজ করছে না, আমি তোমাকে মানে কি বলবো। বিশ্বাস করুন, হঠাৎ করে নাসরিনকে আমি আর দু চোখে দেখতে পেলাম না। যে নাসরিন আমাকে জড়িয়ে ধরেছিল, যে নাসরিনকে আমি জড়িয়ে ধরেছিলাম, সেই নাসরিন আর আমার হাতের কাছে নেই। ওইটুকু একটা ভাঙাচোরা দোকান, নাসরিন কোথায় গেল? আমি আমি খুঁজতে লাগলাম চারিদিকে, নাসরিন, নাসরিন। তারপর দেখলাম যে অফিসারটা আমাকে ইন্টারভিউ নিয়েছিল, সেই অফিসারটা আমার সামনে দাঁড়িয়ে। তার চোখের দিকে তাকিয়ে দেখি রক্ত। একটু পাশ ঘুরতেই দেখলাম যে বাসে করে আসছিলাম, ওই বাসের ড্রাইভার, কন্ডাক্টর, প্রত্যেকটা প্যাসেঞ্জার, কেউ বাদ নেই, সবাই লম্বা হয়ে দাঁড়িয়ে আছে আমার সামনে। আমি রীতিমতো ভয় পেলাম। তো তোমরা এখানে এখানে তোমরা কি করতে এসছো? তোমরা এখানে কেন? তোমাদের প্রত্যেকের চোখে রক্ত কেন? তোমাদের কি অ্যাক্সিডেন্ট হয়েছে? কিন্তু এখানে কি করতে এসছো? আমার ভয়ে আর কথা বেরোচ্ছে না। আমি খুব জোর বাঁচাও বলে চেষ্টা করছি, কিন্তু কোনো আওয়াজ বেরোচ্ছে না। বাঁচাও, ভূত এসছে, বাঁচাও, তোমরা বাঁচাও, আমি ভূতের সামনে পড়ে গেছি। আমি মানুষকে ডাকার চেষ্টা করছি, কিন্তু কাউকে পাচ্ছি না। হঠাৎ নাসরিন আমার সামনে স্বয়ং দাঁড়িয়ে। আমি তখন জ্ঞান হারিয়ে। জ্ঞান ফিরতেই দেখি কয়েকটা কঙ্কাল মানুষ আমাকে টানতে টানতে হিড়ির করে এই নরকে এনেছে। আজকে আমার বিচারের শেষ দিন। আমাকে 10 দিন টানা গরম জলে ফুটিয়ে আমার কাম উত্তেজনাকে শেষ করে দেবে। যমরাজের বক্তব্য একটাই, এখন যেভাবে দেশে বিদেশে চারিদিকে, অর্থাৎ পৃথিবীর ভেতরের যে মানুষগুলো, তাদের মধ্যে যে নারী নির্যাতনের ছায়া বেড়ে গেছে, সেই নারী নির্যাতন কমাতেই যমরাজের নতুন উদ্যোগ। পুরুষদেরকে ধরে ধরে এইভাবে তাদের লোভ লালসাকে পরীক্ষা করা। আর আমি সেই পরীক্ষায় ফেল করেছি, অর্থাৎ পাপের শাস্তি পাচ্ছি। আপনারা দেখছেন কুন্ডু টিভি। এখানে মূলত ভূতের গল্প হয়। এরকম আরও সুন্দর সুন্দর গল্প পেতে আমাদের চ্যানেলটি ফলো রাখুন।